সোহানকে কেন এখন এ দলের হয়ে খেলে বা এ দলের হয়ে পারফর্ম করে হচ্ছে ন্যাশনাল টিমে জায়গা পেতে হবে, এটা প্রুভ করতে হবে। আমার কাছে মনে হয় যে বুলবুল ভাইকে সবচেয়ে বেশি প্রয়োজন একটা কারণে, কারণ তিনি কিছু ভালো কাজ শুরু করেছেন, এখন তো ফিনিশিং দিতে হবে। একটু কঠিন প্রশ্ন দিয়ে আসলে শুরু করি। মনে করেন যে হংকংয়ের সাথে বাংলাদেশ দল আবুধাবিতে তাদের প্রথম ম্যাচটা খেলতে নামতেছে, টস হইলো, একাদশটাতে দেখা যাবে আপনার একাদশ, মনে করেন আপনি একটা একাদশ প্রেডিকশন করতেছে, এই একাদশটা থাকবে, মানে এখানে দাঁড়ায়, মানে কোনো চিন্তা ভাবনা না, আপনাকে আমি আগেও কিছু বলি নাই। আমার এখানে মনে হয় যে ওপেনিংয়ে ডেফিনেটলি তানজিদ হাসান তামিমের সাথে আমি পারভেজ হোসেন ইমনকে দেখতে চাইবো। নাম্বার 3-তে লিটন কুমার দাস, তাকে নিয়ে তো কোনো ধরনের আলোচনা করার সুযোগ নাই। নাম্বার 4-এ আমি দেখতে চাইবো ইদার মাহিদুল ইসলাম অঙ্কন আর হচ্ছে নুরুল হাসান সোহান, এই দুজনের একজন, ঠিক আছে। নাম্বার 5, 6, 7 এই তিনটা যে পার্টিকুলার স্পট রয়েছে, এখানকে আমি দেখতে চাইবো অবশ্যই তাহিদ হৃদয়কে আমি সুযোগ দিতে চাই। তারপরে আমি দেখতে চাই শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনেক, 7টা পজিশন হয়ে গেছে। পরের যে পজিশনগুলো, সেই 4 পজিশনের একটাতে আমি রিশাদকে রাখতে চাই, একটাতে আমি নাসুমকে রাখতে চাই এবং বাকি দুজন পেসার খেলাতে চাই। যেহেতু হংকংয়ের সাথে খেলা, আমার কাছে মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে চাইলে আমি কিছু ওভার করাতে পারবো। সেক্ষেত্রে ব্যাটিং স্ট্রেংথটা থাকবে। আগের ম্যাচেসগুলোর আগে বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তি পাবে। এবং পেস ডিপার্টমেন্টে আমি প্রথম আমার পছন্দ হচ্ছে শরীফুল ইসলাম এবং দ্বিতীয় পছন্দ যদি আপনি জিজ্ঞেস করেন মোস্তাফিজুর রহমান। ভাই, হংকংয়ের সাথে 2014 ওয়ার্ল্ড কাপে আমরা হেরেছিলাম, যদি আমি ভুল না করে থাকি। সেই হংকংয়ের সাথে আবার খেলা, নিশ্চিত করে বাংলাদেশ অনেক এগিয়ে হংকংয়ের চাইতে, তারপরও আসলে একটা ভয় থাকেই কিনা। বাংলাদেশ যত লো প্রোফাইল টিমের সাথে খেলা, আমি সবসময় আসলে কনফিডেন্সহীনতায় ভুগি। আপনি দেখেন ইউএইর সাথে কদিন আগে বাংলাদেশ হেরেছে, বাংলাদেশ গেল বছরে ইউএসের সাথে হেরেছে। মানে আপনি চিন্তা করতে পারেন এরকম কিছু ডিফিটস যেগুলো আসলে খুবই আনএক্সপেক্টেড। নেদারল্যান্ডসের সাথে আমরা হচ্ছে 23 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে হারতে দেখেছি। সো এরকম অনেক আনএক্সপেক্টেড ডিফিটস গত 1-2 বছরে হয়েছে। তার মানে কি বাংলাদেশ অ্যাজ আ টিম তারা কম্প্যাক্ট না। এরকম ডিফিটসগুলো কখন হয়, এগুলো রিপিটেডলি কখন হয়, যখন আপনি কম্প্যাক্ট সিচুয়েশনে থাকেন না, আপনার টিম নিয়ে অনেক বেশি উল্টাপাল্টা কাজ করা হয়। আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের যে দলটার কথা আপনি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন, ধরেন এশিয়া কাপের দলে সোহান বা অঙ্কন যদি থাকেও, সেই ছেলেগুলো কিন্তু অস্ট্রেলিয়া থেকে এসে সরাসরি এশিয়া কাপে যোগ দিবে। এটা কি আইডিয়াল? নাকি আইডিয়াল হতে পারতো যে যদি আমি এই ক্রিকেটারদেরকে দলভুক্ত করি, এখনও কিন্তু আমার মিডল অর্ডারে সেই ফাঁকাটা রয়েছে, যেখানটায় আমি আসলে 4-5-এ কাকে খেলাবো আমি ডিসিশনহীনতায় ভুগছি, তাহলে ওদেরকে কেন আমি আপকামিং সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলালাম না? আমার টার্গেট কিন্তু ডাচদের বিপক্ষে তাদের খেলানো উচিত ছিল টার্গেট করে, যাদেরকে আমি এশিয়া কাপের দলে রাখবো, তাই না? কিন্তু আমি কি করছি যে আমি 2-1টা স্পট ফাঁকা রাখছি, তারা অস্ট্রেলিয়া গিয়ে কী করে সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে দল বানাবো, এবং অস্ট্রেলিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে, নট দ্য পারফরমেন্স দ্যাট ইজ ডান ইন সাবকন্টিনেন্ট, আমি এশিয়া কাপের দলে কিছু ক্রিকেটারকে ঢুকাতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুরছি। আপনাকে মনে হয় না যে সোহানকে আসলে এই দলে অস্ট্রেলিয়া না পাঠিয়ে দলের সাথেই রাখা উচিত ছিল এবং সিরিজটা খেলানো, যেটা আপনি বলছিলেন আসলে, কারণ এই দলের সিরিজ খুব বেশি পাওয়ার তো সোহানের কিছু নাই আসলে। মানে সোহানকে কেন এখন এ দলের হয়ে খেলে বা এ দলের হয়ে পারফর্ম করে হচ্ছে ন্যাশনাল টিমে জায়গা পেতে হবে, এটা প্রুভ করতে হবে। একজন ছেলে বিপিএলে ভালো করেছে, গ্লোবাল সুপার লিগে ভালো করেছে, ডিপিএলে ভালো করেছে, এনসিএলে ভালো করেছে, সব জায়গায় করার পর এখন বলছে তাহলে এ দলের হয়ে তুমি খেললে তাহলে নিব। তাহলে আগের পারফরমেন্সগুলোর কোনো ভ্যালু নাই। তাহলে আপনি আগের পারফরমেন্সগুলো কাউন্ট করছেন না। আগে সোহান যে পারফরমেন্সগুলো করলো, এই পারফরমেন্সগুলো না করলেও চলতো। এ দলের হয়ে তো সোহান এমনিতেই দলে থাকতো। সে যদি বিপিএলে 1 ওভারে 30 রান না নিত, তারপরেও দলে থাকতো। মাহিদুল ইসলাম অঙ্কল যদি 175 স্কোর স্ট্রাইক রেটে ব্যাট না করতো, তাহলেও তো সে এ দলের হয়ে খেলতো। ফিউচার ক্রিকেটার আপনি এ দলের হয়ে রাখতেন। বাংলাদেশে তো 30 জন ক্রিকেটার নাই যে এখানে হচ্ছে নেদারল্যান্ডসের সাথে 15 জন থাকবে, এ দলের জন্য 30 জন। এত অ্যাভেলেবেল ক্রিকেটার তো আমার নাই। আপনি তো অঙ্কন সোহানকে রাখতেনই। তাহলে এই প্রিভিয়াস পারফরমেন্সগুলোর মূল্যায়নটা কোথায়? আপনি যদি এ দলের হয়ে খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ দেওয়াকে প্যারামিটার সেট করেন, তাহলে আগে যে তারা ভালো করলো সেগুলোর ভ্যালুটা কোথায়? এই ফেজে একদম লাস্ট প্রশ্ন, আসলে বিসিবি নির্বাচন নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে অলরেডি। আমার প্রশ্নটা হচ্ছে যে বুলবুল ভাইও নির্বাচন করবেন বা এই আলোচনা একটা আছে, বুলবুল ভাইকে আসলে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রয়োজন, যদি আমি এটা জিজ্ঞেস করি? আপনি ধরেন একটা রিলে রেস দৌড়াচ্ছেন, তাই না? আপনি যদি ওই রেসে জিততে চান, মেডেল পেলে কিন্তু 4 জনই পাবে, পুরো টিমটা পাবে। আর যদি একজন কোনো কারণে পড়ে যায়, দৌড়াতে না পারে, স্পিড কম থাকে, তাহলে কিন্তু পুরো টিম হেরে যাবে। সো বুলবুল ভাই হি ইজ দ্য রিলে রেসার অফ আ গুড টিম। বিসিবি যে স্বপ্নটা আমরা দেখছি, এখন ওই জায়গায় যদি ওই লিডারশিপের জায়গায় যিনি আসলে ফিনিশিং টাচ দেবেন, সেই জায়গায় যদি অন্য কাউকে আপনি বসিয়ে দেন, ফাইনালি আসলে ওই গোলটা বা ওই মার্কটা আমরা অ্যাচিভ করতে নাও পারতে পারি। সো বুলবুল ভাই হ্যাজ স্টার্টেড সাম ট্রিমেন্ডাস ওয়ার্ক. For having a good conclusion of those works, we need Bulbul Bhai again.